ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকে আমরা পরমাণু নিউক্লিয়াসের বাকি অংশগুলি আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার রিঅ্যাকশন একটা। এই নিউক্লিয় সংযোজন নাম থেকে আমরা বুঝতে পারি সংযোজিত হওয়া, যুক্ত হওয়া। কয়েকটি হালকা পরমাণু নিউক্লিয়াস সুস্থিরতা লাভের জন্য একসঙ্গে যুক্ত হয়ে অতি উচ্চ তাপমাত্রায় একসঙ্গে যুক্ত হয়ে ভারী পরমাণু নিউক্লিয়াসে পরিণত হওয়ার যে ঘটনা এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ শক্তিও উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন আসলে হলো নিউক্লিয় বিভাজনের একটি বিপরীত বিক্রিয়া। নিউক্লিয় বিভাজনে ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে প্রায় সমান ভরের ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া তার উল্টোটা, হালকা পরমাণু নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়ে ভারী পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন একই উদ্দেশ্যে বা একই কারণেই হয়, নিউক্লিয়াসের সুস্থিরতা অর্জন করার জন্য। আমরা এখানে একটা লেখচিত্র অঙ্কন করেছি। এখানে দেখতে পাচ্ছি মাঝামাঝি যে পরমাণু নিউক্লিয়াসগুলি রয়েছে, যাদের ভর সংখ্যা মাঝখানে, তাদের বন্ধন শক্তি অনেক বেশি। যাদের ভর সংখ্যা বেশির দিকে তাদেরও বন্ধন শক্তি কমে গেছে, যাদের ভর সংখ্যা কম তাদেরও বন্ধন শক্তি কমে গেছে। অর্থাৎ বড় পরমাণুগুলির নিউক্লিয়াসও সুস্থির নয় এবং ছোট ছোট পরমাণুর নিউক্লিয়াসও বা হালকা পরমাণুর নিউক্লিয়াসও স্থায়ী নয়। তাই নিউক্লিয়াসের স্থায়িত্ব অর্জনের জন্য ভারী পরমাণু নিউক্লিয়াসগুলি ভেঙে গিয়ে ছোট ছোট পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়, একে নিউক্লিয় বিভাজন বলে। আর হালকা বা ছোট ছোট পরমাণু নিউক্লিয়াসগুলি সুস্থিরতা অর্জনের জন্য একসঙ্গে যুক্ত হয়ে পরস্পর যুক্ত হয়ে ভারী পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এই সুস্থিরতা অর্জনের জন্য। উভয় ক্ষেত্রেই দেখা যায় যে এখানেও খানিকটা ভর হারিয়ে যায় এই বিক্রিয়ার মাধ্যমে, এখানেও খানিকটা ভর হারিয়ে যায় এই বিক্রিয়ার মাধ্যমে। এই হারিয়ে যাওয়া ভর আসলে E=mc² সূত্রের মাধ্যমে শক্তিতে রূপান্তর হয়। সেই কারণে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতেও প্রচুর পরিমাণ শক্তি মুক্ত হয়। আমরা নিউক্লিয় সংযোজনের সংজ্ঞাটা যদি বোর্ডে একবার লিখে দিই তাহলে এরকম হবে: কয়েকটি হালকা পরমাণু নিউক্লিয়াস অতি উচ্চ তাপমাত্রায় কি লিখলাম বোর্ডে? কয়েকটি হালকা পরমাণু নিউক্লিয়াস অতি উচ্চ তাপমাত্রায় একসঙ্গে যুক্ত হয়ে একটি ভারী পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং সঙ্গে
প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে। এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অতি উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটাতে হয়। আমরা নিউক্লিয় বিভাজন বলি বা নিউক্লিয় সংযোজন বলি, এই নিউক্লিয় বিক্রিয়াগুলি কোনোটাই স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, নিজে থেকে ঘটে না, ঘটাতে হয়। তাই নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে এই তেজস্ক্রিয় ভারী মৌলগুলির নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে, যেমন ইউরেনিয়াম, ধীর গতিসম্পন্ন নিউট্রন কণা দিয়ে আঘাত করতে হয়। কেন নিউট্রন কণা দিয়ে আঘাত করতে হয় নিউক্লিয় বিভাজনে? কারণ নিউট্রন কণার কোনো আধান নেই, তাই এই ভারী পরমাণুর নিউক্লিয়াসে পৌঁছাতে গেলে যদি প্রোটন দিয়ে আঘাত করতাম, তাহলে ধনাত্মক নিউক্লিয়াস প্রোটনকে বিকর্ষণ করত, প্রোটনকে নিউক্লিয়াসে যেতে বাধা দিত। কিন্তু নিউট্রন কণা নিস্তরিত, তাই সহজেই নিউট্রন কণা দিয়ে এই নিউক্লিয়াসকে আঘাত করা যায়। অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়াও যেমন করাতে হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়াও তেমনি করাতে হয়। এই পরমাণুগুলো উন্মুখ থাকে, বিক্রিয়া ঘটানোর জন্য রেডি থাকে, আমাদের শুধু একটু হেল্প করতে হয়, সাহায্য করতে হয়। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং অতি উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটাতে হয়। এখানে তাপমাত্রা অত্যন্ত বেশি লাগে, প্রায় 10⁻⁷ কেলভিনের মতন তাপ প্রয়োজন হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য। কেন? কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণু নিউক্লিয়াস, হালকা পরমাণু বলতে যেমন হাইড্রোজেন, হালকা পরমাণু নিউক্লিয়াস যখন একসঙ্গে যুক্ত করব, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম কি দিয়ে তৈরি? এরও নিউক্লিয়াসে আছে একটা প্রোটন, এরও নিউক্লিয়াসে একটা প্রোটন। তো যখন তাদেরকে আমরা একসঙ্গে যুক্ত করার চেষ্টা করব, তখন এই প্রোটন উভয়ই ধনাত্মক বলে পরস্পরকে বিকর্ষণ করবে, তাই অত সহজে নিউক্লিয়াসে যুক্ত করা যাবে না। সেজন্য উচ্চ তাপমাত্রায় এই দুটি নিউক্লিয়াসকে গতিশক্তি দিয়ে তাদেরকে একসঙ্গে যুক্ত করতে হয়। তাই 10⁻⁷ কেলভিন তাপমাত্রা প্রয়োজন পড়ে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য। এই 10⁻⁷ কেলভিন তাপমাত্রা পৃথিবীতে সম্ভব না, আমাদের আর্থে সম্ভব না। তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া প্রধানত সূর্যে, নক্ষত্রে, যেখানে তাপের ঘাটতি নেই, কমতি নেই, সেই সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। আর নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সাধারণ তাপমাত্রাতেই হয়। ধীর গতিসম্পন্ন নিউট্রন কণা দিয়ে আঘাত করলে এই ভারী পরমাণু নিউক্লিয়াসটি অস্থির হয়ে যায়, তখন সেটা টুকরা টুকরা হয়ে হালকা পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং শক্তি নির্গমন করে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার কারণে সূর্য বা নক্ষত্রে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ সমস্ত শক্তির উৎস আমরা সূর্য বলি। এত শক্তি সূর্য পায় কোথা থেকে? কারণ সূর্যে অনবরত নিরন্তর নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এই বিক্রিয়াটি একবার শুরু হয়ে গেলে তারপরে থামানো যায় না। তার কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ পরবর্তী নিউক্লিয় সংযোজনে আবার ব্যবহার করা যায় বা ব্যবহৃত হয়। তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সূর্যে এবং নক্ষত্রে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া মানব কল্যাণে সেরকমভাবে সেই অর্থে ব্যবহৃত হয় না, তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া পৃথিবীতে ঘটানোর চেষ্টাও করা হয় না। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর আরেকটি উপায় হলো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া প্রথমে ঘটিয়ে নিতে হবে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় যে তাপশক্তি উৎপন্ন হবে, সেই তাপশক্তিকে ব্যবহার করে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো যায়। যে কারণে এরকম প্রশ্ন আসে যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়? কারণ তাপের জন্য, শক্তির জন্য। তাপশক্তি নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে যে পরিমাণ তাপশক্তি 10⁻⁷ মাত্রা কেলভিনের যে তাপশক্তি প্রয়োজন, সেটা সাধারণভাবে পৃথিবীতে তৈরি করা যায় না। একমাত্র অ্যাটমিক বোমা
পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিউক্লিয় বিভাজনের মাধ্যমে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে কাজে লাগিয়ে নিউক্লিয় সংযোজন ঘটানো যেতে পারে। তাই নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন ঘটিয়ে তার শক্তিকে ব্যবহার করা হয়। এই নিউক্লিয় সংযোজন এর দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা যায়। সেই হাইড্রোজেন বোমাতেও আগে পারমাণবিক অ্যাটমিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে নিউক্লিয় সংযোজনকে ঘটানো হয়। তাই নিউক্লিয় সংযোজন ঘটে এরকম উদাহরণ হচ্ছে সূর্য, নক্ষত্র, এদের যে শক্তির উৎস নিউক্লিয় সংযোজনের জন্য, এবং হাইড্রোজেন বোমা তৈরি হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার জন্য। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার যদি একটা উদাহরণ দিই, অনেক উদাহরণ রয়েছে, তার মধ্যে সূর্যে যে বিক্রিয়াটি ঘটে সেটা যদি উদাহরণ দিই তাহলে 4টা হাইড্রোজেন 1 প্রোটিয়াম গিয়ে একটা হিলিয়াম তৈরি হয়, এবং সঙ্গে দুটো পজিট্রন তৈরি হয় এবং প্রায় 26 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। 4টা হাইড্রোজেন পরমাণু বা প্রোটিয়াম একসঙ্গে যুক্ত হয়ে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, দুটা পজিট্রন কণা এবং 26 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। এই বিক্রিয়াটি সূর্য এবং নক্ষত্রে সর্বদাই ঘটতে থাকে। এই 4টা হাইড্রোজেনকে এরকম না লিখে যদি আমরা এরকম লিখি তাও চলবে। 4টা হাইড্রোজেন একসঙ্গে যুক্ত হয়ে এই ঘটনা ঘটে। এটা হচ্ছে পজিট্রন, বিটা কণার উল্টো। পজিট্রন, বিটা কণা হচ্ছে এটা, এটা বিটা কণা, এটা হচ্ছে পজিট্রন কণা নিউক্লিয় সংযোজনের মাধ্যমে তৈরি হয়। সূর্যের যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি সংঘটিত হয় সেটি একটি ধাপে হয় না, সেটি পরপর 3-4টি ধাপে হয়। আমরা একসঙ্গে টোটাল রিয়াকশনটা দেখালাম। আর নিউক্লিয়ার বিভাজন যে বিক্রিয়াটি, নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াটি আমরা কি কাজে লাগাই? নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন, যেটা বড় নিউক্লিয়াস ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া, এটাকে মানব কল্যাণের কাজেও লাগানো যায়, মানবের অকল্যাণের কাজেও লাগানো যায়। যেমন আমরা আলোচনা করেওছি যে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, সেই অ্যাটম বোমা তৈরি হয় নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে। পারমাণবিক অ্যাটম বোম্ব বা পারমাণবিক বোমা তৈরি হয় নিউক্লিয় বিভাজনের অনিয়ন্ত্রিত বিক্রিয়ায়। অর্থাৎ নিউক্লিয় বিভাজন আমরা এর আগের পর্বে আলোচনা করেছি। নিউক্লিয় বিভাজন যেমন ইউরেনিয়ামের 92-235 নিউক্লিয়াসকে যদি নিউট্রন কণা দিয়ে আঘাত করা যায় তাহলে ইউরেনিয়াম 92-236 একটা অস্থায়ী ক্ষণিকের জন্য একটা নিউক্লিয়াস তৈরি হয়, যেটি পরক্ষণেই ভেঙে গিয়ে বেরিয়াম, ক্রিপ্টন সঙ্গে 3টি নিউক্লিয়াস এবং কিছু শক্তি উৎপন্ন করে, প্রায় 190 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গমন করে। তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া যদি নিউট্রন দিয়ে ঘটানো হয়, বিক্রিয়ার পরে আবার 3টি নিউট্রন এক্সট্রা তৈরি হয়। সেই 3টি নিউট্রন আবার পরবর্তী 3টা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে, সেখান থেকে আবার 3টা করে 9টা নিউট্রন আবিষ্কার হবে। এইভাবে ক্ষণিকের মধ্যে, মুহূর্তের মধ্যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অনিয়ন্ত্রিতভাবে এই বিক্রিয়া ঘটলে যে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, সেই
প্রসেসকে কাজে লাগিয়ে অ্যাটম বোমা পারমাণবিক বোমা তৈরি হয়। এবং যার একটা উদাহরণ হচ্ছে 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান বোমা দুটি পড়েছিল, সেটা হচ্ছে পারমাণবিক বোমা নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ। একটা ইউরেনিয়াম 235, একটা প্লুটোনিয়াম 239 মাধ্যমে হয়েছিল। তবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে আমরা মানব কল্যাণে ব্যবহার করতে পারি। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া যদি নিয়ন্ত্রিতভাবে আমরা ব্যবহার করি, নিয়ন্ত্রিতভাবে মানে যে শৃঙ্খল বিক্রিয়াটি হয়, এক একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় যে 3টা নিউট্রন উৎপন্ন হয়, সেই 3টা নিউট্রন পরবর্তী 3টা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত যাতে করতে না পারে, 3টা নিউট্রনের 2টা নিউট্রনকে আমরা যদি শোষণ করে নিতে পারি, তাহলে একটি নিউট্রন দিয়ে আবার একটা নিউক্লিয়াসকে আঘাত করবে। যে বেশি বেশি নিউট্রনগুলি তৈরি হবে, সেই নিউট্রনগুলিকে শোষণ করে নেওয়ার ব্যবস্থা করে যদি নিয়ন্ত্রিত পথে নিউক্লিয়ার বিভাজনটি সংগঠিত করা যায়, তাহলে যে শক্তি উৎপন্ন হয়, বিপুল শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। এই ঘটনাটি ঘটে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার চুল্লিতে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তড়িৎ শক্তি উৎপন্নের মূল মন্ত্রই হলো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটাকে সংযত পদ্ধতিতে, নিয়ন্ত্রিত পদ্ধতিতে, যাতে হঠাৎ করে বিপুল শক্তি উৎপন্ন না হয়, ধীরে ধীরে যাতে নিয়ন্ত্রিত পথে শক্তিটা উৎপন্ন হয় এবং সেই শক্তিকে যাতে কাজে লাগানো যায়, সেই পদ্ধতিতে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। একটু আমি বললাম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়, বেশি সংখ্যক নিউট্রন যেগুলা উৎপন্ন হয়, তাদের কিছু কিছু নিউট্রনকে শোষণ করে নেওয়া হয় এবং যে নিউট্রনগুলি অতি গতিবেগ সম্পন্ন হলো, তাদের গতিবেগকেও খানিকটা কমিয়ে নেওয়া হয় মডারেটরের মাধ্যমে। তারপরে ক্যাডমিয়াম বোরন এই দণ্ডগুলো থাকে, তাদের মাধ্যমে নিউট্রনগুলোকে শোষণ করে নেওয়া হয়। এইভাবে নিউক্লিয়ার বিভাজনকে কাজে লাগানো হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। আমাদের দেশেও নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, কিন্তু পরিমাণে অত্যন্ত কম, কারণ ইউরেনিয়াম 235 এই তেজস্ক্রিয় মৌলের সাপ্লাইও আমাদের দেশে কম এবং আরও কিছু কারণ রয়েছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে অনেক রকম সমস্যা হয়। বিস্ফোরণ ঘটলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেমন ইউক্রেনের চেরনোবিল, জাপানের ফুকুশিমায় যে দাইচি যে দুর্ঘটনা ঘটেছিল, সেগুলো নিউক্লিয়ার বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর। এরপরে আমরা আলোচনা করব সক্রিয়তা। সক্রিয়তা কি? তেজস্ক্রিয় মৌলের যে বিঘটন, তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি নিঃসৃত হয়ে অন্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই যে নিউক্লিয়ার বিক্রিয়াটা, স্বয়ংক্রিয় নিউক্লিয়ার বিক্রিয়া, তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তার সক্রিয়তা এবং তাদের এককগুলি নিয়ে আলোচনা করতে হবে। যদি সংজ্ঞাটা বলি, সক্রিয়তা বলতে তেজস্ক্রিয় মৌলের পরমাণুগুলি কি হারে সময়ের সাপেক্ষে কত সংখ্যক পরমাণুর বিঘটন ঘটছে, সময়ের সাপেক্ষে কত সংখ্যক পরমাণুর বিঘটন ঘটছে। 1 সেকেন্ডে 5টা বিঘটন ঘটলো, 1 সেকেন্ডে 10টা বিঘটন ঘটলো, তাহলে সক্রিয়তা কার বেশি? যে পরমাণুর 1 সেকেন্ডে 10টা বিঘটন ঘটেছে, তার সক্রিয়তা বেশি। তো এই তেজস্ক্রিয় মৌলের যে বিঘটন, সেটা 10টা 5টায় হয় না, অনেক বেশি সংখ্যক হয়। তাই সক্রিয়তার সংজ্ঞা যদি বোর্ডে লিখে দিই, তাহলে এরকম লিখতে হবে:
কি লিখলাম বোর্ডে? সময়ের সাপেক্ষে যে হারে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসগুলি বিঘটিত হয় তাকে সক্রিয়তা বলে, অথবা প্রতি সেকেন্ডে যত সংখ্যক নিউক্লিয়াস বিঘটিত হয় কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে সেই সংখ্যাকে বলা হয় সক্রিয়তা। সক্রিয়তা নির্ভর করে প্রাথমিকভাবে তেজস্ক্রিয় পদার্থের মধ্যে অণুর সংখ্যার উপর। যত বেশি সংখ্যক অণু থাকবে সেই পদার্থের সক্রিয়তা তত বেশি হবে। কম সংখ্যক অণুর কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে সক্রিয়তা কম হবে। তাই সক্রিয়তা নির্ভর করছে প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যার উপর। এবং এই সক্রিয়তার কিছু একক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সক্রিয়তার একক হচ্ছে যেমন 20, প্রাচীন একক সক্রিয়তার একক 20। যদি প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 এত সংখ্যক ডিসইন্টিগ্রেশন হয়, এত সংখ্যক বিঘটন হয় পার সেকেন্ডে, তাকে বলা হয় 1/20। ঠিক সেরকম এসআই পদ্ধতিতে রয়েছে বেকারেল। সোজা রেল না, বেকারেল একজন বিজ্ঞানীর নাম। কিন্তু সেই বেকারেল তেজস্ক্রিয়তার সক্রিয়তার যে একক, যদি প্রতি সেকেন্ডে 1টি করে বিঘটন ঘটে, যদি বলে বেকারেল কাকে বলে, এসআই পদ্ধতিতে একক বিঘটনের। বেকারেল কাকে বলে, 1 বেকারেল কাকে বলে? তাই তেজস্ক্রিয় মৌল থেকে প্রতি সেকেন্ডে 1টি করে বিঘটন ঘটলে সেই পদার্থের সক্রিয়তাকে 1 বেকারেল বলা হয়, বা 1 বিঘটন প্রতি সেকেন্ডে। তারপর রয়েছে রাদারফোর্ড। টেন টু দি পাওয়ার 6 এত বিঘটন পার সেকেন্ডে। পার সেকেন্ড, একে বলা হয় 1 রাদারফোর্ড। এই 20 বেকারেল রাদারফোর্ড কোনো কাল্পনিক নাম না, প্রত্যেকটা বিজ্ঞানীর নাম। 20 রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার স্বনামধন্য বিজ্ঞানী 20 ফ্যামিলি। মেরি কুরি, পিয়ের কুরি, আইরিন ফ্রেডরিক কুরি, ফ্রেডরিক জুলিয়েট কুরি, এই 20 ফ্যামিলিকে বলা হয় নোবেল ফ্যামিলি। মেরি কুরি এবং পিয়ের কুরি এই দুজন স্বামী স্ত্রী, তারা রেডিও অ্যাক্টিভিটির উপর প্রচুর কাজ করেছেন এবং প্রথমে তাদের ইউরেনিয়ামের আকরিক পিস ব্লেন্ড থেকে রেডিয়াম আর পোলোনিয়াম দুটি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন মেরি কুরি আর পিয়ের কুরি। ইউরেনিয়ামের আকরিক পিস ব্লেন্ড থেকে রেডিয়াম তেজস্ক্রিয় মৌল এবং পোলোনিয়াম তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন। ইউরেনিয়ামের চাইতে অনেক বেশি সক্রিয় পোলোনিয়াম, প্রায় 1000 গুণ। রেডিয়াম হচ্ছে, এটা হচ্ছে 1000 গুণ, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এত গুণ, 10 লক্ষ হচ্ছে মোটামুটি। কার চাইতে? ইউরেনিয়ামের চাইতে। তো ইউরেনিয়ামের আকরিক পিস ব্লেন্ড থেকে মেরি কুরি এবং পিয়ের কুরি রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেন এবং 1903 সালে নোবেল প্রাইজ পান। মেরি কুরি এরপরে 1911 সালে মোস্ট প্রবাবলি আবার নোবেল পুরস্কার পেয়েছে। তাদের মেয়ে এবং জামাই আইরিন কুরি এবং ফ্রেডরিক জুলিয়েট কুরি, তারা আবার 1935 সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুগ্মভাবে।
কি লিখলাম? 1935 সালে আইরিন কুরি এবং ফ্রেডরিক জুলিয়েট কুরি নোবেল পুরস্কার পান কৃত্রিম তেজস্ক্রিয় মৌল আবিষ্কারের জন্য। 1935 সালে। কৃত্রিম তেজস্ক্রিয় মৌল মানে কিছু কিছু স্থায়ী নিউক্লিয়াস, যেমন অ্যালুমিনিয়াম, এদেরকে নিউট্রন কণা দিয়ে আঘাত করে এদেরকে অস্থির বা অস্থায়ী নিউক্লিয়াসে পরিণত করে স্থায়ী পরমাণুকে তেজস্ক্রিয় মৌলে রূপান্তর করা যায় এবং তারা তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা রশ্মি নির্গমন ঘটাতেই থাকে এই নিউট্রন কণা দিয়ে আঘাত করার পরেও। অর্থাৎ কৃত্রিমভাবে তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন মেরি কুরি, পিয়ের কুরির মেয়ে এবং জামাই আইরিন কুরি এবং ফ্রেডরিক জুলিয়েট কুরি, এবং সেই কারণে 1935 সালে নোবেল পুরস্কার পেয়েছেন তারা। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। কি কি কাজে তেজস্ক্রিয়তাকে আমরা ব্যবহার করতে পারি? 1 নম্বর ভালো দিয়ে শুরু করি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লিতে পারমাণবিক চুল্লিতে তড়িৎ শক্তি উৎপন্ন করতে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয়তার দ্বিতীয় ব্যবহার লিউকোমিয়া, ক্যান্সার, লিউকোমিয়া, ক্যান্সার প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে ব্যবহার করা হয় নিরাময়ের জন্য। বিশেষ করে কোবাল্ট-60 তেজস্ক্রিয় মৌল ক্যান্সার রোগের নিরাময়ে ব্যবহার করা হয়। 3 নম্বর পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য। পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়। পদ্ধতিটা বড় ক্লাসে ডিটেইলস আলোচনা রয়েছে। 4 নম্বর রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে পুরাতত্ত্ব, জীবাশ্মের বয়স, পাথরের বয়স এগুলো নির্ণয় করা হয়। ব্যবহার করা হয় তেজস্ক্রিয়তা। তাছাড়া পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহার করা হয়। সূর্য এবং নক্ষত্রের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয় বিভাজন যে নিউক্লিয়ার বিক্রিয়া যেটা নিউক্লিয়ার বিভাজন, সেটি তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে হয়। তাই অ্যাটম বোমা বা পারমাণবিক বোমায় শুধু বিপুল শক্তি উৎপন্ন হয় সেটুকুন না, ক্ষতিকর রশ্মি আলফা বিটা গামা রশ্মিও নির্গত হয়। তাই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা দুটি পড়ার পরে পুড়ে ছারখার হয়ে গেছিল, শুধু তাই না, আশেপাশের মানুষজনের এই 3 আলফা বিটা গামা রশ্মি এগুলা তাদের শরীরে প্রবেশ করে এবং পরবর্তীকালে বিভিন্ন অসুখ, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা ছিল তাদের পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ, কানে শুনে কম, হাতে পায়ে বিকলাঙ্গ, মস্তিষ্কে সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে জন্ম নিয়েছিল। অর্থাৎ নিউক্লিয়ার রশ্মি দীর্ঘদিন ধরে যদি শরীরে প্রবেশ করে তাহলে সোমাটিক এফেক্ট এবং জেনেটিক এফেক্ট দুরকম ক্ষতি হয়। অর্থাৎ দৈহিক ক্ষতি এবং জিনতত্ত্ব ক্ষতি এই নিউক্লিয়ার তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করার মাধ্যমে হয়।
তেজস্ক্রিয় রশ্মির ক্ষতিকারক দিক হিসাবে এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলা সাধারণভাবে মাধ্যমিকে বেশি করে আসে, যে কয়েকটা তেজস্ক্রিয় মৌলের নাম শর্ট প্রশ্ন হিসাবে, ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, সিজিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই সমস্ত নামগুলি বলতে হবে। প্রশ্ন আসতে পারে নিষ্ক্রিয় তেজস্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তেজস্ক্রিয়, যেমন রেডন, নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তেজস্ক্রিয় মৌল। আসতে পারে তেজস্ক্রিয়তা কি বিক্রিয়া? তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় বিক্রিয়া, যেমন রাসায়নিক বিক্রিয়া আছে, ভৌত বিক্রিয়া আছে, তেমনি নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয়তা। স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তেজস্ক্রিয়তা নিউক্লিয় বিক্রিয়া কেন, এরকম প্রশ্ন আছে। কারণ তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াসে ঘটে, আলফা বিটা গামা রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়ে নিউক্লিয়াসটি অন্য নিউক্লিয়াসে পরিণত হয়। বাহ্যিক চাপের মাধ্যমে, তাপের মাধ্যমে, অনুঘটকের মাধ্যমে, অন্য কোনো বিক্রিয়ার মাধ্যমে, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের মাধ্যমে কোনোভাবেই তেজস্ক্রিয়তাকে থামানো সম্ভব না, স্বতঃস্ফূর্ত ঘটনা, নিউক্লিয়াস থেকে সেজন্য হয় বলে একে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া।